হ্যালো এভরিওয়ান, আজ আমি লেটেস্ট ড্রামা লাভলি রানারের 1 নম্বর এপিসোড এক্সপ্লেন করব। ড্রামার শুরুতে দেখি সূর্যগ্রহণ চলছিল আর সেটার পিকচার সবাই ক্লিক করছিল, আর এই সিন জুলাই 2009 এর ছিল। এরপর আমাদের ড্রামার মেল লিড সুনজেকে দেখি যে ইক্লিপস কেপপ ব্র্যান্ডের মেম্বার ছিল। ইক্লিপস ব্র্যান্ডে 4 জন মেম্বার ছিল। তারা দৌড়ে গাড়িতে এসে বসে কারণ তাদের রেডিও স্টেশনে যাওয়ার জন্য দেরি হচ্ছিল। এরপর তাদের কোম্পানি সিও কিম একটা রেডিও স্টেশনে নিয়ে আসে। এরপর আমরা ড্রামার ফিমেল লিড ইমসলকে দেখি। সে হসপিটালের বেডে শুয়েছিল আর ইমসল একটা অ্যাক্সিডেন্টের কারণে প্যারালাইজড হয়ে যায় আর হাঁটতে পারে না। সেখানে তার মা, যার নাম বকসুন, সে ইমসলের নেল কাটছিল। বকসুন বলে, ডক্টর বলেছে তোমার হুইল চেয়ারে ঘোরা উচিত আর এখানে শুয়ে থাকা দরকার নেই। বাইরের ওয়েদার দেখো, আজ অনেক সুন্দর, চলো বাইরে যাই। ইমসল কোনো কিছুর উত্তর দেয় না, সে বাইরে তাকিয়ে থাকে শুধু। আর এদিকে বকসুন ইমসলের নেল বেশি কেটে দেয় ভুল করে আর রক্ত বের হয়। বকসুন বলে, আমাকে মাফ করে দাও, আমি দেখতে পাইনি, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। বকসুন তাড়াহুড়ো করে যাওয়ার সময় একটা গ্লাস পরে ভেঙে যায়। বকসুন যাওয়ার পর ইমসল একটা ভাঙা টুকরা উঠিয়ে সে নিজেকে মারতে চায়। এদিকে ইক্লিপস মেম্বারদের রেডিও রুমে দেখি তারা লাইভ রেডিওতে ফ্যানদের সাথে কথা বলছিল। এরপর সুনজের পালা আসে কথা বলার। তাকে একটা র্যান্ডম নাম্বারে কল করতে বলে। এরপর কল দেওয়া হয় আর এই নাম্বার ইমসলের ছিল। ইমসল কল রিসিভ করছিল না। তার পাশে পেশেন্ট বিরক্ত হয়ে বলে, তোমার ফোন অনেক জোরে বাজছে, তুমি কল রিসিভ করো। ইমসল কল রিসিভ করে। সুনজে বলে, আমি সুনজে, তুমি কি আমাকে চিনো? ইমসল বলে, না। সুনজে বলে, তুমি কি ইক্লিপস চিনো না? আমাদের 2 মাস আগে অভিষেক হয়েছে। ইমসল বলে, না আমি চিনি না। তোমাদের কি কথা বলা হয়েছে? যদি হয়ে থাকে আমি কল কাটতেছি। কিন্তু রেডিও স্টেশনে মেয়েটি বলে, আজকে কথা বলতে চাও না তো বলো না, কিন্তু বাইরে দেখো আজকের ওয়েদার কত অ্যামেজিং। কথা বলতে না চাইলে বলো না, কিন্তু আমরা আজকে সবাইকে গিফট দিচ্ছি। আমরা তোমাকে একজোড়া রানিং শু দিতে চাই। ইমসল বলে, আমি চাই না। মেয়েটি বলে, ঠিক আছে, শু যদি না চাও আমরা তোমাকে বাইক দিতে চাই। ইমসল তো হাঁটতে পারে না, তাই সে চিৎকার করে বলে, আমি বলছি না আমার কিছু লাগবে না। তুমি তোমার লাইফ নিয়ে হয়তো অনেক হ্যাপি আছো, চলতে পারো, ঘুরতে পারো, কিন্তু তোমার মতো অনেক মানুষ আছে যারা মরতে চায়। আমি হাঁটতে চাই, তুমি কি আমাকে হাঁটাতে পারবে? যদি না পারো এমন প্রাঙ্ক কল করার দরকার নেই। আর আজকের পর যদি তুমি আমাকে কল করো আমি তোমার রেডিও স্টেশন জ্বালিয়ে দিব। এটা বলে সে ফোন ছুঁড়ে ফেলে ফ্লোর। শুনতে বলে, তুমি কি এখন আমাকে শুনতে পাচ্ছ? ইমসল তার কথা শুনছিল। শুনতে বলে, তুমি এখনো বেঁচে আছো, এটার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি বেঁচে আছো এটা থেকে তোমার ফ্যামিলি অনেক গ্রেটফুল, কারণ হতে পারে তারা শুধু তোমার জন্যই বেঁচে আছে। আর তুমি টেনশন করো না, সামনের দিন তোমার অনেক সুন্দর হবে আর তুমি মিজারেবল ফিল করবে না। এসব শুনে ইমসল জোরে জোরে কান্না করে আর সেখানে তার মা বকসুন আসে, তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এরপর সিন শিফট হয় 2022-এর 31শে ডিসেম্বর। আর আমরা ইমসলের রুম দেখতে পাই। সে তার রুমে সবখানে সুনজের ফটো লাগিয়ে রাখছে, কারণ সেদিনের পর থেকে সে সুনজের ফ্যান হয়ে গেছে। আর দেখতে পাই তার নানি, যার নাম মালজা, সে লিপস্টিক দিয়ে ইমসলের ফেসে ডিজাইন করছিল। তখন সে জেগে উঠে অ্যালার্ম শুনে আর তার ফোন দেখে আর বলে, আমি আমার ইন্টারভিউয়ের সিভি আগে সাবমিট করছি, তারা যদি আমাকে জব দিত তাহলে আগে কন্টাক্ট করতো। এর কারণ ছিল ইমসলের একটা জব দরকার ছিল। এরপর সে দেখে ওর নানির হাতে ঘড়ি, যেটা সুনজে ছিল। এটা দেখে ইমসল চমকে ওঠে আর নানির পিছনে হুইল চেয়ার নিয়ে আসে আর বলে, আমাকে আমার ঘড়ি দাও। কিন্তু তার নানি তাকে ঘড়ি দিচ্ছিল না। সেই সময় ইমসলের বড় ভাই ইমগিয়ম আসে। ইমসল বলে, নানিকে বলো আমার ঘড়ি দিতে। ইমগিয়ম বলে, নানি ঘড়ি নিয়ে খেলছে, যখন সে থামবে তোমাকে দিয়ে দিবে। এরপর ইমসল তার মাকে বলে, আমার ঘড়ি দিতে বলো। বকসুন তার মাকে বলে, তুমি ড্রামা দেখতে চেয়েছিলে তাই না, আমি তোমাকে দেখতে দিব, কিন্তু তার আগে তার ঘড়ি শুনে ইমসলের নানি ঘড়ি দিয়ে দেয়। বকসুন ইমসলকে বলে, এটা তো একটা নর্মাল ঘড়ি, এর জন্য তুমি তোমার নানির পিছনে ছুটছো কেন? ইমসল বলে, এটা নর্মাল ঘড়ি না, এটা সুনজের ঘড়ি, $3000 দিয়ে নিলামে কিনছি। বকসুন বলে, কি এত টাকায়? ইমসল ভয়ে ভয়ে, 3000 না, $300। ওটা তো আমার মুখ দিয়ে বের হয়ে গেছে। বকসুন বলে, তুমি তো সুনজের লয়াল ফ্যান আর ওর আজকে কনসার্ট আছে। ইমসল বলে, হ্যাঁ, ও 5 বছর আগে কনসার্ট করছে আর এখন 5 বছর পর আমি ওকে আজকে দেখবো। এরপর সুনজেকে দেখি সে কনসার্টের জন্য রেডি হচ্ছিল। সে সময় সিও কিম আসে আর রাগ দেখায়, বলে, তুমি ডিরেক্টর পার্কে ফিল্ম বানাতে বারণ করছো কেন? সুনজেল বলে, আমি তো আগে বলেছি আমি রিটায়ার করতে চাই। সিও কিম বলে, তুমি রিটায়ার কেন করতে চাও? এসবের জন্য পরে তোমাকে পস্তাতে হবে। সুনজে বলে, আমাকে পস্তাতে হবে না। এরপর ইমসলকে দেখি একটা সামানের ভিডিও দেখছিল। সে দেখে সুনজের কনসার্টের টাইম হয়ে গেছে। সে সবকিছু প্যাক করে আর একটা হেয়ারব্যান্ড পরে, যেখানে লেখা ছিল সুনজে কিডন্যাপ করো আর পালাও। এরপর সে গাড়িতে করে একটা মেয়ের সাথে কনসার্টে যায়। মেয়েটা ইমসলের বেস্ট ফ্রেন্ড ছিল, যার নাম হিউনজো। ইমসল তো কনসার্টে যাবে, এজন্য সে অনেক হ্যাপি ছিল। হিউনজো বলে, তুমি এত হ্যাপি? ইমসল বলে, হ্যাঁ। হিউনজো বলে, কিন্তু আমি তো তোমার সাথে কনসার্টে থাকতে পারবো না। ইমসল বলে, কোনো সমস্যা নেই। এরপর হিউনজো তাকে একটা ডায়েরি দেয় আর বলে, তোমার জন্য একটা গিফট।
ইমসল ডায়েরি ওপেন করে আর সে সেখানে সুঞ্জের স্কুলের ফটো দেখে। সে বলে, সুঞ্জে আগে এত সুন্দর ছিল, তুমি এই ডায়েরি কোথায় পেলে? হিউঞ্জো বলে, আমার এক জুনিয়র আছে যে জাগাম হাই স্কুলে গ্রাজুয়েট করছে আর ওই স্কুলে সুঞ্জে পড়ছে। ইমসল বলে, আমার মন যাচ্ছে আমি ওকে কিডন্যাপ করে পালিয়ে যাই। হিউঞ্জো বলে, কিন্তু যখন তোমার কাছে টাইম ছিল তখন তো তুমি করোনি। ইমসল বলে, হ্যাঁ আমার স্কুল আর রোড স্কুল কাছে, কিন্তু আমি জানতাম না কেন। হিউঞ্জো বলে, কারণ তুমি ওই টাইমে অন্য কারো ফ্যান ছিলে। ইমসল বলে, তুমি কার কথা বলছো? আর তখন তার মনে পড়ে, বলে হ্যাঁ, কিন্তু তারপর তার সাথে কি হয়েছিল? হিউঞ্জো বলে, ওর স্কুলে ফাইট হওয়ার কারণে অনেক বড় ঝামেলা হয়েছিল, তাকে এক্সপেল করা হয়েছিল এই জন্য। ইমসল বলে, ও আচ্ছা, আমি এই ডায়েরি থেকে সুঞ্জের ছবি কাটতে পারি? হিউঞ্জো বলে, হ্যাঁ। এরপর ইমসলকে কনসার্টে রেখে হিউঞ্জো চলে যায় আর সেখানে আগে একটা মেয়ে ইমসলের জন্য ওয়েট করছিল আর ইমসল তো সেখানে ছবিও তোলে। সেখানে কয়েকজন মেয়ে বলে, সুঞ্জে ছাড়া তো আরো মেম্বার আছে, আমি বুঝি না সুঞ্জের জন্য সবাই পাগল কেন। ইমসল তো এটা শুনে রাগ করে, ফ্রেন্ডকে বলে, এরাই হলো যারা সুঞ্জেকে নিয়ে ব্যাড কমেন্ট করে। আর ঠিক তখনই ইমসলকে জবে ইন্টারভিউ এর জন্য কল করা হয় আর বলে এখনই আসতে হবে। ইমসল বলে, এখনই যেতে হবে? লোকটি বলে, হ্যাঁ। তারপর ইমসল সেই কোম্পানিতে যায়, কিন্তু ওয়ার্কার তাকে বলে, আপনি কোম্পানিতে কাজ করতে পারলে আমাদের ভালো লাগবে, কিন্তু এটা 3য় তলা বিল্ডিং, আমার মনে হয় না আপনি জব করতে পারবেন। এরপর ইমসল বাইরে আসে, তার একটু মন খারাপ হলেও সে নিজেকে মোটিভেট করে আর বলে, কোনো সমস্যা নেই, আমার এই জব হয়নি তো কি হয়েছে, আমার অন্য কোনো জব হয়ে যাবে। এরপর সে আবার সুঞ্জার কনসার্টে যায়, কিন্তু সব লোক আগেই কনসার্টে গেছে আর সে দেখে তার টিকিট কোথাও ভুলে পড়ে গেছে। এদিকে সুঞ্জাকে দেখি সে অনেক ভালো করে স্টেজ পারফরমেন্স করে, সবাই তাকে চিয়ার আপ করছিল। আর এদিকে দেখি ইমসল কনসার্টের ভিতরে যেতে পারেনি তো কি হয়েছে, বাইরে থেকে চিয়ার আপ করে। একে বলে ডাইহার্ড ফ্যান, তাই না? এরপর কনসার্ট শেষ হয়, সবাই চলে যাচ্ছিল। ইমসল বলে, আমি বাইরে থেকে সুঞ্জের গান শুনে পাগল হয়েছি, আর আমি যদি ভিতরে থাকতাম হয়তো আমি সেন্সলেসে হয়ে যেতাম। আর সে সময় একজন ইমসলকে ধাক্কা দেয় আর ইমসলের ফোন নিচে পড়ে যায় আর ফোন ভেঙে যায়। আর এরপর সুঞ্জের রুমে আসে, সেখানে ব্র্যান্ডের অন্য মেম্বাররাও ছিল আর ইউনহুক যে সুঞ্জের বেস্ট ফ্রেন্ড ছিল সে সুঞ্জের কলার ধরে আর বলে, তুমি এটা কিভাবে করতে পারো? তুমি কি সত্যি রিটায়ারমেন্ট নিতে চাও? আর তোমার রিটায়ারের ব্যাপারে অন্যজনের কাছে শুনতে হচ্ছে কেন আমাকে? তুমি আমাকে কি ভাবো? সুঞ্জে, তুমি চলে যাও, আমাকে একা থাকতে দাও। এরপর ইমসলকে দেখি সে বাস স্টপে যাচ্ছিল আর বলছিল, এই বাস স্টপ এত দূরে কেন? আর তখনই তার হুইল চেয়ার বন্ধ হয়ে যায়। এটা দেখে সে শকড হয় আর বলে, আমি এখন কি করব? অনেক ঠান্ডা হওয়ার ফলে সে সেখানে একা ছিল আর সে অনেক কান্না করে ভয়ে। আর ওই রোড দিয়ে সুঞ্জে পাশা যাচ্ছিল, সে ইমসলকে দেখে গাড়ি থামায় আর ছাতা নিয়ে তার সামনে আসে। সে ইমসলের উপরে ছাতা ধরে আর বলে, তুমি এখানে কি করছো? আর তাকে দেখে তো ইমসল খুশিতে শকড হয়ে যায়, কিছু বলতে পারছিল না। সে নিজে মনে মনে বলে, আমি কথা বলতে পারছি না কেন? সুঞ্জে আমার সামনে, আমার কিছু বলা উচিত। সুঞ্জে ইমসলকে তার হ্যাঙ্কি দিয়ে বলে, তোমার ঠান্ডা লাগছে, এটা দিয়ে তোমার হাত গরম করো। এসব দেখে তো ইমসল আরো কান্না করে খুশিতে। সুঞ্জে বলে, তুমি কাঁদছো কেন? আমি তো তোমাকে কিছু বলিনি। ইমসল বলে, আমি কাঁদছি কারণ আমি অনেক খুশি আর আমি তোমার অনেক বড় ফ্যান। সুঞ্জে বলে, আমি জানি, তোমার হেয়ার ব্যান্ড দেখে বুঝতে পারছি, আর এটা তো অনেক ফানি। ইমসল বলে, আমি তোমাকে নিয়ে এক ফ্যান ওয়েবসাইট 10 বছর থেকে চালাই আর আমি তোমার নিকনেমও রেখেছি, আর তোমাকে ধন্যবাদ। সুঞ্জে বলে, ধন্যবাদ কেন? ইমসল বলে, সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা দিয়েছো, এটার জন্য তোমাকে ধন্যবাদ। সুঞ্জে বলে, তুমি বাসা যাবে কিভাবে? আমি তোমাকে এখানে একা রাখতে পারি না, আমি তোমাকে রেখে আসবো। এটা শুনে ইমসল অনেক খুশি হয়, কিন্তু তখনই সেখানে গাড়ি নিয়ে হিঞ্জো আসে। ইমসল ভাবে, এর এই সময় আসতে হলো, আর সে সুঞ্জকে বলে, সে আমার বেস্ট ফ্রেন্ড, আমাকে নিয়ে যেতে এসেছে। সুঞ্জে ইমসলের সামনে বসে আর বলে, তোমার এই ছাতা দরকার, তুমি এটা নিয়ে যাও। আর ইমসল সুঞ্জকে একটা চকলেট বক্স গিফট করে আর বলে, এটা তোমার ফেভারিট। সুঞ্জয় চকলেট নিয়ে গাড়িতে ওঠে আর সেটা দেখছিল। এরপর ইমসলকে বাসায় দেখি, সে তার মাকে বলে, যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাকে কে বাঁচিয়েছিল মা? আমি জানতে চাই। বকসুন বলে, এটা তো অনেক আগের কথা, আমার মনেও নেই। ইমসল বলে, সুঞ্জয় আমাকে বেঁচে থাকার মোটিভেশন দিয়েছে, ওর সাথে দেখা হওয়ার পর থেকে মনে হচ্ছে যে আমাকে বাঁচিয়েছিল তাকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল। এরপর ইমসল রুমে এসে সুঞ্জের ছবি দেখে আর বলে, তোমাকে এত হ্যান্ডসাম লাগছে। আর সে সুঞ্জের ঘড়ি দেখে, সে সেটা পরে আর বলে, সুঞ্জের হাত কি এত বড় যে তার ঘড়ি আমার হাতে হচ্ছে না? এরপর সুঞ্জকে দেখি আর দেখি ওর রুমে অনেক মেডিসিন ফেলা আর তার কলিং বেল বাজছিল, ফোনেও কল আসছিল, কিন্তু সে রিসিভ করে না। এরপর পুলের সামনে 2 জন মেয়েকে দেখি যারা সুঞ্জকে নিয়ে কথা বলছিল, আর তখনই উপর থেকে কেউ একজন পানিতে পড়ে যায়, সেটা আর কেউ ছিল না, সুঞ্জে ছিল। এদিকে ইমসলের গ্রুপে মেসেজ আসে, সুঞ্জে সুইসাইড করার চেষ্টা করছে। এটা থেকে ঘাবড়ে যায় আর বলে, এটা হতে পারে না, কিছু সময় আগেও তো আমি ওর সাথে কথা বলছি। এরপর সে একটা ভিডিও দেখছিল যেখানে সুঞ্জেকে সিপিআর দিচ্ছিল
আর সেখানে বলে দেওয়া হয় সুঞ্জকে কোন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। এটা শুনে ইমসল সুঞ্জের ঘড়ি পরেই সেই হসপিটালে যেতে ধরে। সে অনেক ভয় পেয়েছিল, যার কারণে জোরে জোরে যেতে ধরে। আর সে সময় একজনের সাইকেল লেগে তার হাত থেকে সুঞ্জের ঘড়ি নিচে পানিতে পড়ে যায়। এরপর সে পানিতে নামে ঘড়ি ওঠানোর জন্য। এদিকে সুঞ্জকে দেখি তাকে ইলেকট্রিক শক দিচ্ছিল, কিন্তু সে কোনো রেসপন্স করে না। আর বুঝতে পারি সে মারা গেছে। আর টাইম ছিল 1 জানুয়ারি 2023। এদিকে ইমসল ঘড়ি পায় আর দেখি ঘড়ির টাইম চেঞ্জ হচ্ছিল। আর ইমসল রাস্তায় নিউজ দেখে সুঞ্জে ডিপ্রেশনের কারণে সুইসাইড করছে। এটা দেখে সে অনেক কান্না করে আর বলে, তুমি এটা কিভাবে করতে পারলে? তোমার জন্য আমি বেঁচে আছি, তুমি কিভাবে মরতে পারলে? এরপর সে চারদিকে দেখে সবকিছু স্থির হয়েছিল আর টাইমও স্টপ হয়েছিল। এরপর সে নিজেকে স্কুলে দেখে আর তার কাছে তার টিচার এসে বলে, ইমসল উঠো, তুমি কি স্বপ্ন দেখছো নাকি? ইমসল বলে, আমি কিভাবে স্কুলে আসলাম? আর সে দেখে তার পা একদম নর্মাল, হাঁটতেও পারছিল। আর তার মনে পড়ে তার স্কুলের সামনেই সঞ্জের স্কুল। আর সে দৌড়ে সঞ্জের স্কুলে যায় আর একটা ছেলেকে বলে, সঞ্জে কোথায়? ছেলেটা বলে, সঞ্জে সুইমিং পুলে। আর এদিকে দেখি সঞ্জে সুইমিং কম্পিটিশনে পার্টিসিপেট করছে। আর দেখি তখন সাল ছিল 2008। এরপর সঞ্জের কম্পিটিশন শুরু হয় আর ইমসল সেখানে আসে। আর সে সঞ্জেকে দেখে অনেক হ্যাপি হয়। এদিকে সঞ্জে সুইমিং এ উইন হয়। ইমসল জোরে চিৎকার করে সঞ্জে বলে আর সঞ্জের কাছে এসে তাকে জড়িয়ে ধরে আর বলে, আমাকে মাফ করে দাও, আমি জানতাম না তুমি তোমার লাইফে এত স্ট্রাগল করছিলে, তুমি এত লোনলি ফিল করো, এটা তো আমার আগে জানা উচিত ছিল। সঞ্জে তাকে দূরে সরিয়ে দেয়, কিন্তু ইমসল আবার তাকে জড়িয়ে ধরে আর কেঁদে পেতে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু সেখানে সিকিউরিটি গার্ড ইমসলকে বাইরে বের করে দেয় সেখান থেকে আর ভুলে ইমসলকে ধাক্কা দেয় আর ইমসল ব্যথা পায়। এরপর ইমসল হাঁটে আর ভাবে, আমার ব্যথা লাগছে কেন? আমি তো প্যারালাইজ ছিলাম। এরপর তার এক সামানের কথা মনে পড়ে যে তাকে বলেছিল, তোমার বডি এখানে থাকবে কিন্তু তোমার আত্মা একটা ব্রিজকে ক্রস করবে আর এরপর তুমি আফটার লাইফে চলে যাবে। এসব ভেবে ইমসল সেখানে বসে থাকে আর সে সময় সেখানে সঞ্জে আসে। এ তো জানতো না ইমসল কেন এমন করছে। সে ইমসলকে টাচ করে উঠাতে চায়, কিন্তু ইমসল আর ঘড়ি নিচে পড়ে যায়। ইমসল বলে, আমরা দুজনে মরে গেছি। সঞ্জয় বলে, তোমার কি মাথা ঠিক আছে? ইমসল বলে, আমি সত্যি বলছি, তুমি একটা ভূত আর আমি তোমাকে দেখতে পাচ্ছি। আমার অনেক কষ্ট হচ্ছিল, তুমি একা ছিলে, কিন্তু আমি এখন তোমার কাছে এসেছি, তুমি আর একা থাকবে না, আমরা এখানে একসাথে থাকবো। কিন্তু আমার মা আর নানির কি হবে? সঞ্জয় বলে, তুমি এসব কি বলছো? আর সে ইমসলকে ঘড়ি দেয়। ইমসল বলে, এই ঘড়ি তোমার, তাই তুমি তোমার কাছে রেখে দাও। সঞ্জয় সেখান থেকে যেতে ধরে। ইমসল বলে, তুমি ওই ব্রিজ দিয়ে যাবে না। সঞ্জয় বলে, আমি বাড়ি যাব আর আমাকে যেতে হলে ওই ব্রিজ ক্রস করতেই হবে। এরপর সঞ্জয় যেতে ধরে, কিন্তু ইমসল তাকে পিছন থেকে আটকে ধরে আর সঞ্জয় তাকে পাগল ভেবে নিজেকে তার থেকে সারিয়ে তাড়াতাড়ি ট্যাক্সি নিয়ে চলে যায়। এরপর ইমসলের কাছে তার মায়ের কল আসে, তার মা তাকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলছে। এদিকে সঞ্জয় বাসায় এসে দেখে ইমসলের দেওয়া ঘড়ি আর তার কাছে থাকা ঘড়ি একদম সেম। এদিকে ইমসল বাসা আসে আর সে দেখে তার বাড়ি একদম আগে যেমন ছিল সেরকম। এরপর সে ভিতরে যায় আর তার মা বকসুন ব্যাগ দিয়ে বলে, তুমি ক্লাসে ব্যাগ ছেড়ে কোথায় গেছিলে? ইমসন বলে, মা তোমাকে অনেক ইয়াং লাগছে কেন? বকসুন চিৎকার করে আর বলে, তুমি এসব কি বলছো? ইমসল সেখানের ক্যালেন্ডারে দেখে এটা 2008 সাল ছিল। এরপর ইমসল তার রুমে এসে ক্যালেন্ডার দেখে বলে, এটা তো সেই টাইম যখন আমার অ্যাক্সিডেন্ট হয়নি। তারপর ঠিক আছে দেখে ইমসল কান্না করে। এরপর সে তার নানি আর তার মায়ের কাছে এসে তাদের মাঝখানে এসে তাদের হাত ধরে শুয়ে পড়ে আর বলে, আমার মনে হচ্ছে এটা একটা স্বপ্ন আর এটা কাল ভেঙে যাবে। এরপর সে ঘুমিয়ে পড়ে আর যখন সে তার চোখ খুলে সে তার পা নড়াতে চায়, কিন্তু পা নড়াতে পারছিল না। সে বলে, আমি জানতাম এটা স্বপ্ন ছিল। কিন্তু সে দেখে তার পায়ের উপর পা দিয়ে তার ভাই ইমগিয়ম ঘুমাচ্ছে। ইমসল তাকে লাথি মেরে সরিয়ে দেয় আর তাকে দেখে সে হ্যাপি হয় আর জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে দেখে অনেক খুশি। এরপর ইমসল দৌড়াতে দৌড়াতে স্কুলে আসে আর স্কুলে সঞ্জয় ঘড়ি দেখছিল আর বলছিল ওই মেয়েকে ঘড়ি ফেরত দেওয়া উচিত। আর ইমসল সঞ্জয়কে দেখে আর তার সেই দিনের কথা মনে পড়ে যখন সে নিউজে দেখে সঞ্জয় দুনিয়ায় নেই। এসব ভেবে ইমসল কান্না করে আর সে সময় সেখানে বৃষ্টি শুরু হয়। তাকে ভিজতে দেখে সঞ্জয় তার কাছে ছাতা নিয়ে এসে আর বলে, তুমি কাঁদছো কেন? আর ইমসলের মনে পড়ে ফিউচারেও সঞ্জয় তার উপর এভাবে ছাতা ধরে রেখেছিল। আর এখানে 1 নম্বর এপিসোড শেষ হয়। নেক্সট এপিসোডের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।